আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে। একটা রোজা আমরা পার করে ফেললাম, সিয়াম সাধনার মাস। এই একটি মাস আমাদের জীবনের সেই ভোর রাত থেকে আবার পরের ভোর রাত মানে একটা পরিবর্তন এনে দেয়। আত্মশুদ্ধি বলুন, জীবনের একটা চিন্তা ভাবনা বলুন, একটা পাপ পুণ্যের কথা চিন্তা করা, ভবিষ্যৎ মৃত্যুর কথা চিন্তা করা, নিজেকে ঠিক করে ফেলার চিন্তা করা, উচিত অনুচিত অনেক কিছু আমরা এই একটা মাসে মোটামুটি নিজেকে আত্মশুদ্ধি যেটা বলে সেটা করার একটা সুযোগ পাই এবং সেটা ধরে রাখার চেষ্টা করি। আবার পরের বছর যখন রমজান মাস চলে আসে। শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডা থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি মুনিরা ইউসুফ মেমি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন নারী বন্ধুরা, আর জুমে তো থাকেনি অনেক বন্ধুরা। জুমে যদি আপনারা যুক্ত হতে চান, টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, জুম আইডি, পাসওয়ার্ড সব কিছুই দেওয়া আছে। আপনারা নারীরা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই জুম আড্ডায়। তো শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে উপস্থিত আমাদের নারী বন্ধুদের সাথে। ওয়ারিসা খানম প্রীতি, প্রেসিডেন্ট, হারি ট্রেড ট্রাস্ট। রহিমা রুমি, স্বত্বাধিকারী, রঙিন সুতো। প্রতিভা মুখার্জি, শিক্ষক। শুভ সন্ধ্যা। কেমন আছেন? রমজান শুরু হয়ে গেল, আজকে প্রথম দিন। সেই প্রীতি, আপনাকে দিয়ে শুরু করি। আজকের বিষয় হচ্ছে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি ব্যাপারটা তো থাকেই, তার সাথে আমাদের এই রমজানের সাথে বিষয়টা আরেকটু ওতপ্রোতভাবে জড়িত। শুনতে চাই আপনার মুখ থেকে। আত্মশুদ্ধি বিষয়টা আসলে একদিনের না, প্রতিদিনের, এবং এটা একটা প্র্যাকটিস আমার মনে হয়। আর এই প্র্যাকটিসটা আমরা কতটা করতে পারছি সেটা নিজে নিজে অনুধাবন করাটাই হচ্ছে আত্মশুদ্ধি। একদম। আমরা প্রতিদিনকার যে কাজগুলো করি, মানে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা কিন্তু আমরা পরক্ষণেই টের পাই, এবং এই যে টের পাচ্ছি সেখান থেকে আমরা আত্মশুদ্ধি করব কি করব না সেটা কিন্তু নিজের বিষয়। একদম। এই আত্মশুদ্ধিটা তখনই হয় যখন আপনি রিগ্রেট ফিল করেন যে হ্যাঁ, একটা কিছু কাজ করলাম সেটা ঠিক হলো না, কিংবা এটা না করলেও পারতাম। এই যে বিবেকের দংশন, আমার মনে হয় যে এটাই আত্মশুদ্ধি। একদম। রহিমা রুমি, যেটা প্রীতি উনি বললেন যে বিবেকের দংশন, মনে হয় যেন প্রতি মুহূর্তেই নিজেকে ঠিক করা, আপনি এটাকে কিভাবে দেখেন? আমার কাছে আত্মশুদ্ধি মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে দিন শেষে তো নিজের সাথেই কথা বলতে হয়। দিন শেষে আমি ভালো করছি মন্দ, আমি সৎ কি অসৎ, এটা তো আমি আর অন্য কারোর জন্য না। যেমন রঙিন সুতো আপনার যে, এটার সাথেও একটাই আত্মশুদ্ধির ব্যাপার। অবশ্যই। আমি আমার উদ্যোগ, আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, আমি বিদেশি পণ্য নিয়ে কাজ শুরু করতে পারতাম, কিন্তু আমার বিবেক বলেনি। আমার মনে হয়েছে যে আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করলে এটার অবদান আমার দেশের জন্য হবে। সো এই বিবেক বোধটা যে আমার মধ্যে ছিল, এটাও আত্মশুদ্ধি বলেন বা নিজের মধ্যে যে নিজের ভালো থাকার যে ব্যাপার, মানে ভালো ভাবার যে ব্যাপার, সেগুলো মনে হয় যে যখন যেভাবে ভাবে এই ভাবনার বহিঃপ্রকাশটাই হচ্ছে বিষয়। এই জন্য আমি হয়তো বা কাজের জায়গাতেও আমি সততা রাখার চেষ্টা করি, সৎ থাকার চেষ্টা করি। সেটা আমি আমার আসলে নিজের জন্যই করি। দিন শেষে যেটাই করি আমি আমার জন্য করি, কারণ আপনি দেখতে আসছেন না তো আমি আপনাকে মিথ্যা বলছি কিনা, সত্য বলছি কিনা। তো এই জন্য আমার মনে হয় আত্মশুদ্ধিটা নিজের থেকেই শুরু হয়, আর নিজের মধ্যে থাকলেই সেই মানুষটা নিজেকে মানে নিজের আত্মাকে বা বলেন আত্মশুদ্ধি যেটা আপনারা বলছেন, হ্যাঁ স্যাটিসফ্যাকশন, নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই আসলে সঠিক থাকা উচিত। প্রতিভা মুখার্জি, আপনি তো শিক্ষক। এখানে হয় না শিক্ষকতা করতে গিয়ে নানা রকমের ছাত্রছাত্রীদের পেয়ে যান, হ্যাঁ, এদের উপর নানা রকমের আপনার সবার আচরণ তো এক না, সবাইকে কন্ট্রোল করার শাসনও এক না। তো সেই জায়গাটাতে আপনার এই আত্মশুদ্ধির বিষয়টা তো ভীষণ, প্রত্যেকেরই আমাদের কাজের সাথে জড়িত ব্যাপারটা। আপনারটা একটু সেন্সিটিভ যেহেতু আপনি শিক্ষক মানুষ। সেক্ষেত্রে ধৈর্য,
হ্যাঁ, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, প্রতিকূলতা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া এবং শুদ্ধ চিন্তার উদয় করা এবং চিন্তা চেতনায় মননশীলতায় একটা পবিত্রতা আনা এবং প্রত্যেকটা পদক্ষেপে আমার যা ভুল সেগুলো নিজে নিজে অনুধাবন করে এবং সেগুলোকে সংশোধন করা, সেই অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমি মনে করি যে আত্মশুদ্ধি। আপনার ছাত্রছাত্রীদের হয় না যে অনেক সময় মনে হয় যে আজকে ওদের সাথে আমি একটু রাগটা বেশি করে ফেললাম বা একটু বোঝানোটার জন্য একটু সময় নিতে পারতাম, ঠিক আছে পরের বার, এরকম কোনো কিছু কখনো হয় মাঝে মাঝে? হ্যাঁ, কখনো হয়, কিন্তু সেগুলোকে আমি খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিয়ে তাদের সাথে কতটা হাসি মুখে সেগুলো কাটিয়ে দেব এবং তাদের সাথে অনেকটা ধৈর্যের সাথে বুঝিয়ে ব্যাপারগুলোকে খুব সুন্দর করে ম্যানেজ করব, এই বিষয়গুলো আমি চিন্তাধারায় রাখি এবং সেই অনুযায়ী তাদেরকে স্মাইলিং ফেস নিয়ে আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই জন্য এই প্রচেষ্টাটা আমার সব সময় থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা প্রীতি, ওয়ারিসা খানম প্রীতি, হার ই ট্রেড ট্রাস্ট, এটা সম্পর্কে আমি একটু বুঝতে চাচ্ছি, আপনি এটার প্রেসিডেন্ট। হার ই ট্রেড মূলত আমরা শুরু করি তখন এটা ছিল সম্পূর্ণই ফেসবুক কেন্দ্রিক একটা গ্রুপ। তো এখানে সারা বাংলাদেশ ব্যাপী যে নারীরা ক্ষুদ্র উদ্যোগের সাথে জড়িত, ক্ষুদ্র ব্যবসায়ী, সেই নারীদের প্রচার প্রমোশন। কতজন হবে এখানে? আমাদের প্রায় 57,000 আছে। ও মা, অনেক। হ্যাঁ, তো তাদের প্রচারণা সমস্ত কার্যক্রমগুলো এখান থেকে করা হয়। তো প্রথমে শুরুটা মানে ছিলই যে আমরা এই নারীদের সাথে যুক্ত হয়ে কাজ করব, সেটা একদম ব্যাপক অর্থে। আচ্ছা, তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে দক্ষতা উন্নয়নমূলক যত রকমের কিছু আছে, প্রচারণা বিষয়টা তখনই আসে যখন আমরা অনলাইনে কাজ করি। অনলাইনে কাজ করলে প্রোডাক্ট কিন্তু আপনি সরাসরি দেখানোর সুযোগ নাই। আচ্ছা, সুতরাং সেটা কতটা প্রেজেন্টেবল করে উপস্থাপন করা যায় সেই জিনিসগুলো আমরা আসলে প্রশিক্ষণ দেওয়া শুরু করি। আচ্ছা, তো সেখান থেকে আস্তে আস্তে আমার মনে হয় যে বৃহত্তরভাবে যখন আমি কাজ করতে চাইব তখন এটাকে আসলে একটা সাংগঠনিক রূপ দিতে হবে। তখন আমরা এটাকে ট্রাস্ট করে ফেলি। তো সেখান থেকেই আমরা প্রচারণামূলক নানা ধরনের কার্যক্রম করি এবং সামনে আমাদের একটা এক্সিবিশনও আছে 7-8 তারিখে। তো সেই এক্সিবিশনটাও আসলে এই নারীদেরই প্রচারমূলক একটা কার্যক্রম। এবং আপনি একটা অনেক বড় দায়িত্বে আছেন, প্রেসিডেন্ট, একটা পরিচালনার ক্ষেত্রে বলা যেতে পারে। সেই জায়গাটা আপনি কিভাবে ট্যাকেল দেন? কারণ কখনো না কখনো তো আমরা তো দোষে গুণে মানুষ। না না, অবশ্যই। তো সেই জায়গাগুলোকে এতগুলো মানুষ, আপনাকে অনেকগুলো ডিসিশন মেকিং এ যেতে হয়, অনেক কিছু, এই যে সামনে প্রোগ্রাম, তো এটার সাথে তো আত্মশুদ্ধি ব্যাপারটা ভীষণ, মানে নিজের একটা ভালো লাগার জায়গা তো আছে। ভালো লাগার জায়গা আছে, আবার আমার সাথে যেহেতু রুমি আছে ও ভালোভাবে জানতে পারবে। খুব সহজ বিষয় হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম কিংবা যে কোনো একটা আয়োজন সফল করার জন্য একটা টিম লাগে, একদম বলিষ্ঠ একটা, হ্যাঁ বলিষ্ঠ একটা টিম লাগে। সেক্ষেত্রে আমার মনে হয় হার ই ট্রেড খুবই স্বয়ংসম্পূর্ণ, খুব ভালো একটা টিম আছে তার। এটা তো একদিনে তৈরি হয়নি। না, একদিনে তৈরি হয়নি, 5 বছর হচ্ছে। তো এই টিমের পাশাপাশি যেটা হয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অবশ্যই সবসময় দেখা যাবে যে আপনার পক্ষে যাচ্ছে, প্রতিবার বিপক্ষে যাচ্ছে, এটা কিন্তু হয়। তো ওই রিগ্রেট ফিলিং এর জায়গাটা কখনো কখনো থাকে, কখনো কখনো রুড হতে হয় পরিচালনার ক্ষেত্রে, নিজের জন্য না, নিজের জন্য না, একদম ডিসিপ্লিনের জন্য, সবার স্বার্থে, ডিসিপ্লিনের জন্য। তো সেই জায়গাটা যখন পরিষ্কার করে দিই, যখন বোঝে তখন খুব ভালো লাগে, আবার যখন বোঝে না তখন বুঝলো না, এই চলতে থাকে, আসলে একটু থাকবে। রুমি, আমরা একটু পরিবারের দিকে ফিরে যাই। পরিবারের যেমন হয় না মনোমালিন্য, মন কষাকষি, দোষ তো একজনের বেশি একজনের কম থাকবেই। তো পারিবারিকভাবে এই আত্মশুদ্ধির ব্যাপারটা একটু আমাকে আপনি যদি একটু বলেন যে হ্যাঁ কখনো হয় না যে আমার আজকে বোনের অনেক ভাই বোন যদি থাকে, দেখা যায় যে ভাই বোনের সংখ্যা 2 ভাগ হয়ে যায়, ওর সাথে ওর ইন্টিমেসিটা বেশি, ওর সাথে ওর আছে কিন্তু, বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, তখন এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে? আমার পরিবার যৌথ পরিবার, আমার নানার সাইড থেকে আমরা যৌথ। আমরা 12 ভাই বোন, আমরা 4 বোন 8 ভাই, মানে খালাতো মামাতো।
তো প্রশ্নটা যেহেতু একদম যৌথ, হ্যাঁ প্রশ্নটা একদম সঠিক প্রশ্ন আমার জন্য। আমি যেহেতু বড়, তো আমাকে নিয়ে অনেকের কমপ্লেন থাকে, আপু একে এটা দিল বা ওকে ওটা দিল না, বা একে এটা করলো ওটা। এখানে খালাতো মামাতোর ব্যাপার আছে, আবার চাচাতো ফুফাতো। আমার মামার সাইড নানার সাইড থেকে আমরা থাকি, হ্যাঁ এই জন্য ওই সাইডের ভাই বোনদের সাথে বন্ডিংটা বেশি। তো সেক্ষেত্রে আসলে হয় কি, এখানে বড়দের ম্যাক্সিমাম সময় তো ত্যাগ স্বীকার করতেই হয়, আর বড়দেরকে আসলে ডিসিশন মেকিং এর সময় পার্শিয়াল হলে হয় না। আমি হই না। আমার কাছে আমার ছোট বোন যেমন, আমার একটাই মামাতো বোন, আমার একটাই খালাতো বোন, ওরাও আমার কাছে তেমন। মানে আমি এটা চেষ্টা করি আমার জায়গা থেকে, হ্যাঁ, এবং আমি এটাও জানি যে আমার বাকি ভাই বোনেরাও আমাকেও আমার বড়, মানে আমি যেটা ওদের সাথে করি সেটা ওরা কিন্তু ফিল করে, এবং ওরাও ভাবে যে না আপু আমাদের সাথে সবার সাথে ইকুয়াল থাকার চেষ্টা করে। সব সময় হয় না, কারণ যেই ভাই বোনদের সাথে আমি বড় হয়েছি সমবয়সী, তাদেরকে চিনি ভালো করে, যেমন আমার একদম ছোট যারা, তাদের জেনারেশন গ্যাপ একটা থাকে, তাদের কাছেও হতে পারে। কিন্তু দিন শেষে আমার মনে হয় পারিবারিক জায়গাতে সেখানেও সৎ থাকতে হয়, তাহলে ভালো ভাই বোনও হওয়া যায় না। মানে বলে না, মানে সত্যের চেয়ে সুন্দর আর কিছু নেই। হ্যাঁ, তো এই সৎ এবং সত্য এই বিষয়টাতে যদি আমরা একদম ডিটারমাইন্ড থাকি, তখন অনেক আত্মসন্তুষ্টি, আত্মশুদ্ধি সেটা তো হয়, মানে একটা ভালো লাগা থাকে অনেক কিছুর মাঝেও। প্রতিভা মুখার্জি, এই যে বললেন যে রুমি পরিবার বড়, হ্যাঁ অনেক কিছু, আপনার এদিকে আপনার প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, এদিকে আপনার পরিবার, হ্যাঁ দুটো তো কোনোটাই কোনো অংশে কম না। সেই জায়গাটা আপনি ব্যালেন্স করে, এই যে আপনার কি বলে এটাকে ব্যালেন্স করাটা, এটা কিভাবে করাটা আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যে মাঝে মাঝে অপরাধবোধ জাগে না যে আমি এখানটায় সময় দিলাম বেশি, এখানটা একটু খেয়াল করলাম না, সেই জায়গাগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করেন? সেদিক থেকে আমাকে অবশ্যই বিবেচনায় রাখতে হয় প্ল্যানিংটা আর কি। সেক্ষেত্রে আমি কোথায় বেশি টাইম দিচ্ছি সেটা আমার আগেই প্ল্যান থাকে আর কি। হ্যাঁ, যে আমি কালকে কি করব এবং আজকের আমার কি রুটিন থাকবে সেটা আমি আগেই চিন্তা ভাবনা করে নিই, যার কারণে আমার সময়গুলো পরিকল্পনা করতে অনেক বেশি সুবিধা হয়, এবং আমার যে ভুল বা আমার সামনের পদক্ষেপ কি হবে সেই অনুযায়ী আমাকে একটা নকশা তৈরি করে নিয়ে সেই অনুযায়ী আমি সেই পথে নিজেকে পরিচালিত করি, এবং আমার চিন্তাধারা কি হবে এবং সেটা সঠিক দিকে এগোচ্ছে কিনা এটার জন্য আমি বড়দের কাছ থেকেও পরামর্শ নিই, এবং তাদের সাজেশনটাও আমার কাছে অনেক বেশি ফলপ্রসূ হয়ে দাঁড়ায়। ভালো লাগলো শুনে। প্রীতি, আমি একটা কথা জানতে চাই, আসলে আমরা এই যে চারজনই, আমাদের মেয়েদের একটা স্ট্রেস আছে আলাদা, একদম আলাদা কিছু স্ট্রেস আছে, এবং এটা আমরা স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি যেহেতু আমরা নারীর জাত। হ্যাঁ, তো এই যে আপনার এই মাঝে মাঝে উনি যেমন বললেন যে আমি স্ট্রেস মানে এটা ম্যানেজ করে নেয়, এটা সেটা, আসলে তো আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য তো একটা কিছু স্পেস নিতে হয়। আপনি কি সেই স্পেসটা নেন? মিমি আপা, আমার মনে হয় যে আমরা কিছু মানুষ খুবই লাকি যে আমাদের যে আলাদা স্পেস দরকার কিংবা আলাদা স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার এটা বুঝি। কিন্তু আমাদের প্রজন্মের আগের প্রজন্মকে যদি আমরা বলি, আমাদের মা, খালা, চাচা, এদের কিন্তু এটা ছিল না, কিছুই ছিল না, মানে মত প্রকাশের কিছুই ছিল না, শরীর খারাপ হলেও তারা চেপে যেত। আর স্ট্রেস তো আলাদা জিনিস, এটা আবার হয় নাকি? তো সেদিক থেকে আমরা অনেক লাকি যে আমরা মনের খবরটাও জানি যে আমার মন ভালো লাগছে না, তার মানে আমার কোনো একটা হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, কিংবা আমার কোনো এই জন্যই তো ঘাটতি হচ্ছে, কিংবা সত্যি অর্থেই আমি কোনো স্ট্রেস ফিল করছি, কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি ভাবছি, যেটা আসলে একটু কম ভাবলে আমার শরীরটা ভালো থাকবে। আবার যদি আমি ম্যানেজ করতে না পারি, যথেষ্ট পরিমাণে সহায়তা দানকারী মানে সাইকোলজিস্ট আছে যাদের সাথে আমি পরামর্শ নিতে পারি, এটা অন্তত জানি, মানে তথ্যটা জানারও আছে এবং যাওয়ারও ব্যবস্থা আছে, মানারও ব্যবস্থা আছে। একদম, যেহেতু আমি ওই পর্যন্ত জানি, সুতরাং আমি কিন্তু যেতেও পারি যে হ্যাঁ আমাকে ভালো রাখতে হবে, কিন্তু আমাকে, কারণ মনের আমাকে ভালো রাখতে হবে। এই পর্যন্ত গল্পটা থাকুক, আমরা এরপরে ভাবতে থাকুন এই যে আমাকে ভালো রাখতে হবে, এটা নিয়ে আবার ফিরে আসবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আপনারা আমাদের সাথে।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। এই আড্ডায় যুক্ত হতে হলে শুধু নারীরা, আমাদের টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, জুম আইডি, পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই আড্ডায়। আচ্ছা প্রীতি, যা বলছিলাম, কোথায় যেন আমরা গিয়ে থেমেছিলাম? আমাদেরকে নিজে থেকে আসলে ভালো একদম, রাখতে হ্যাঁ। হবে। সামনে একটা মেলা আছে, আমাদের সামনে একটা মেলা আছে, হ্যাঁ, সেটা নিয়ে কি একটু শুনতে পারি প্লিজ? আমাদের হার ই ট্রেডের এবার 9ম এক্সিবিশন, আচ্ছা, সেটা অর্চার্ড কনভেনশন হলের অনুষ্ঠিত হবে 7 ও 8 মার্চ। এটা ধানমন্ডি 7-এ অবস্থিত অর্চার্ড পয়েন্ট শপিং মলের 4 তলায়। আচ্ছা, 7-8 নারী দিবস। তার আমাদের উদ্দেশ্য প্রথমে আসলে ঈদ কেন্দ্রিক, নববর্ষ কেন্দ্রিক, তারপরে নারী কেন্দ্রিক, তারপর নারী কেন্দ্রিক। হ্যাঁ, তো আমাদের 3টা দিবস একসাথে মিলিত হয়ে আমরা একটা আয়োজন করছি। এবং হার ই ট্রেড যেটা করে সেটা আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট না, যে প্রতি মাসে আমরা মেলা করছি সেটা কিন্তু না। আমরা সারা বাংলাদেশ থেকে যে নারীরা ক্ষুদ্র উদ্যোগের সাথে জড়িত, আচ্ছা, তাদের মধ্যে থেকে যারা সাস্টেইনেবল বিজনেস করছে তাদের পণ্যগুলোকে আসলে প্রমোট করতে চাই। তারা অনলাইনে কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই কাজগুলোকে আমরা সরাসরি অফলাইনে আরও কয়েক হাজার মানুষের সামনে উপস্থিত করতে চাই, যেন এই মানুষগুলো যারা ভিজিট করবে এক্সিবিশন, তারা যেন সারা বছরের ক্রেতা হয়ে যায়। কারণ এই মানুষগুলো সারা বাংলাদেশ থেকে আসে, তারা কিন্তু অনলাইনে কাজ করে, তাদের একটা পেজ আছে, পেজটাই তাদের দোকান। এটা তো দারুণ একটা প্ল্যাটফর্ম তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আশা করছি আমরা। এবং আমি বিশ্বাসও করি, কারণ তারা দেখা যায় যে আমাদের প্ল্যাটফর্মে যারা আছে তারা অন্য কোথাও কিন্তু না, শুধু নেটওয়ার্কিংয়ের জন্য এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে। বুঝতে পেরেছি। একদম নিয়মিত তারা 5 বছর ধরে আছে আমাদের সাথে। আমাদের যে কোনো মানে সংখ্যা বাড়ছে, কমছে না? না, সংখ্যা বাড়ছে, কমছে। এবং আমরাও ম্যানেজমেন্টের দিক থেকে চিন্তা করি কিভাবে তাদের আরো প্রসার করা যায়, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করা যায় তাদের। হ্যাঁ, কোয়ালিটি একটা ব্যাপার। হ্যাঁ, সেই কাজগুলো আমাদের মানে ম্যানেজমেন্ট থেকে করা হয়। বুঝতে পেরেছি। আচ্ছা রুমি, একটু আগে প্রীতি উনি বলছিলেন স্ট্রেস ম্যানেজমেন্টের আরো কিছু কিছু বিষয়, তারপরে আরো যেন কি বলছিলেন আপনি? হ্যাঁ, আমাদের নারীরা কিছু বিষয় ফেস করে, সেটা বলছিলাম যে আমাদের পূর্ববর্তী যে জেনারেশন তারা হয়তো ফেস করেছে, হয়তো না, তারা ভীষণভাবে ফেস করেছে, কিন্তু সেটার প্রতিকার পায়নি। আমাদের জন্য এটা খুব সহজ। আপনারা তো 12 ভাই বোন বলেছিলেন, হ্যাঁ, আপনার সেই অভিজ্ঞতা বলুন। আমার অভিজ্ঞতা 12 ভাই বোন, আমরা আসলে আগের জেনারেশন, আমাদের মা খালা যারা, আমার পরিবারকে বলতে গেলে আমার মা খালারা, তাদের জন্যই আজকে আমার এখানে হয়তো আমি আছি, গ্রামে বড় হয়েছি। তারা আমাদেরকে তাদের সব কিছু বিসর্জন দিয়ে, সব মানে আমরা যেমন এখন আমাদেরটা ভাবি, বাচ্চাদেরটা ভাবি, আমাদের বিজনেস ভাবি, আমাদের ক্যারিয়ার ভাবি, তারা কিন্তু ভাবেনি। তাদের আনন্দ ছিল আমাদের সবকিছুর মধ্যে। মানে তারা আনন্দ পেত আমরা কোনো কিছুতে ফার্স্ট হলে, তারা আনন্দ পেত আমরা স্কুলের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, আমরা খেলাধুলা করলে তারা এসে মানে দর্শক হিসেবে, মানে তাদের স্ট্রেস, আমার মনে হয় আমরা ভালো কিছু করলে তাদের স্ট্রেস কমতো, যে আমরা তারা তাদের জন্য, আমরা এটা আমিও বলি, আমরা সবাই বলি, কিন্তু এই মাঝে মাঝে একটা গিল্টি ফিলিংসও তৈরি হয় আমাদের, যে আমাদের জন্য এত করলো, আচ্ছা আমরা কি করতে পারি, একটা আত্মশুদ্ধির ব্যাপারটা তৈরি হয়। কিন্তু সেক্ষেত্রে কতটা বাবা মাকে আসলে সময় দিতে পেরেছেন বা তাদের? আমার মামি, একটা বড় মামি আমাদেরকে খুবই আদর করে। তো আমরা তাকে নিয়ে, মানে আমরা 3 ভাগ্নি, আমরা সব সময় ভাবি সে আমার জয়েন্ট ফ্যামিলিতে এসে বাড়ির বউ যেমন হয় তেমন সে অনেক পরিশ্রম এখনো করে, আমাদের বাড়িতে এসলেও বসে থাকে না। এখন আমরা বলি তুমি এত কাজ করো কেন, এত কাজ করতে হবে কেন, একটু রেস্ট নাও। আমি জানি না ওই যুগের মানুষরা হয়তো রেস্ট নিতে পছন্দ করে না, একদম করে না, কিন্তু আমরা চেষ্টা করি প্রতিটা চামচের মধ্যে, হাঁড়ি পাতিলের মধ্যে, প্লেটের প্রতিটা কোণায় কোণায় তাদের আমাদের পার্সোনাল টাচও যেমন থাকে, তাদের থাকতেও ভালো লাগে। কিন্তু আমাদের এখন ইচ্ছা হয় যে তারা একটু থামুক, একটু আরাম করুক, তারাও একটু বাচ্চাদের মতো আমাদের কাছে আবদার করুক, আমরাও তাদেরকে একটু টেক কেয়ার করি। অনেক ভালো লাগলো শুনে। প্রতিভা মুখার্জি, আপনি এই যে 2 আলোচনা থেকে আপনি কি
আপনি অন্যরকম কিছু বলতে চান একটু? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি পরিবারের সবার ছোট, যার কারণে আমি সবার কয় ভাই বোন? আদরের। আমরা 3 বোন। আপনি ছোট? আমি সবার ছোট। বাবা মা এবং আছেন তো? বংশেও সবারই ছোট আর ও কি। আচ্ছা, যার খুবই কারণে- আদরের। হ্যাঁ, খুবই আদরের। আমাকে কোনো কিছু সেরকম চিন্তা করতে হয়নি, বুঝতে পেরেছি। যার কারণে আমি সেই সুযোগ সুবিধাটা অনেক বেশি পেয়েছি, যেটা আমার বড়রা যেটা অনেক সময় চিন্তা ভাবনা স্বাভাবিক, বড়রা করেছে। পথটাকে মসৃণ করে একদম, দেয়, মসৃণ করে ছোটরা দিয়েছে। তৈরি পথটা পায়। হ্যাঁ হ্যাঁ, সেই দিক থেকে আমি অনেক লাকি আর কি, যার কারণে আমার এদিকটা অনেক সুবিধা হয়েছে এবং সামনের দিকে আগানোর জন্য আমার অনেক পাথেয় হয়েছে আর কি। আপনি যে শিক্ষক, এটা কি আপনার ইচ্ছা ছিল? এটা আমার ইচ্ছে ছিল এবং আমি এই জায়গাটা খুব এনজয় নিজের করি। ইচ্ছাটা এখানেই ছিল না অন্য অনেক কিছু ছিল না, এখান যেটাতে থেকে- আপনি অনেক আনন্দ পেতেন, নাকি এটাই ছিল? না, এটাই ছিল আর কি। এটাতে আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব বাচ্চাদের পছন্দ সাথে করি। সময় কাটাতে আসলে খুব ভালো লাগে, মনে হয় যেন আমিও বাচ্চা হয়ে বাচ্চা গেছে, এটা হয়ে একটা যায় আলাদা আর একটা কি। ভালো আমার লাগে। কখন যে সময় কেটে যায় এটা আমি টের পাই না আর কি। খুব ভালো লাগে সেখানে সময় দিতে এবং বাসায় এসে আমার কোনো ক্লান্তি বোধ হয় না আর কি। বাহ, প্রতিভার ভালোই সাথে লাগে। একটু যুক্ত করি। হ্যাঁ, please। প্রতিভা যেমন বললো যে আমি ছোট, আমাকে তেমন কিছু ভাবতে হয় না। আমাদের মানে আমার মনে হয় যে মনুষ্য প্রজাতির ব্যাপারটা কিন্তু প্রিভিলেজড আমরা। যেমন প্রাণী জগতের অন্যান্য প্রাণীরা একই সাথে মানুষের সাথেই কিন্তু তারা মানে তাদের মানে কি বলে এটা, ইয়েটা শুরু হয়েছে, জীবনযাত্রা শুরু হয়েছে। জীবনযাত্রা। কিন্তু এই যে প্রতিভার যে যারা সিনিয়র তারা তার জন্য পথ তৈরি করেছে, সেটা লিখে গিয়েছে, সেটা আমরা পড়ে পড়েও অনেক সময় জানি, শিখি এবং মানে অলিখিত হাদিসের মতো। হ্যাঁ, ওইভাবেই কিন্তু আমরা চলি। এইটাই, হ্যাঁ। প্রাণী জগতের অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সেটা হয় না। না, সেটা হয় না, সেটা হয় না। আসলে। তো রুমি, জি, বলুন। আসলে প্রিভিলাইজড। হ্যাঁ, প্রিভিলেজ সবার। সত্যি কথা বলতে আমরা আসলেই প্রিভিলেজড। আমাদের বড়রা আমাদেরকে পথ দেখায়, জানায়, বোঝায়, হয়তো বা সেটা থেকেও আমরা ডিফারেন্ট কিছু করি, আমরা ভিন্ন কিছুতে যাই, অনেকের অবাধ্য হয়েও অনেক কিছু করি, নিজের জন্য করি, কিন্তু দিন শেষে নিজের জন্য করা উচিত। দিন শেষে নিজের জন্য করা উচিত, কারণ আমি যখন কোনো কিছু করে স্যাটিসফাই হব, ভালো থাকবো, তখনই আমি আরো 10 জনের জন্য করতে পারবো। আসলে আত্মশুদ্ধি ব্যাপারটা তো এই না যে আমি অনেক ভুল করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আসলে আত্মশুদ্ধিটা যে আমি একটা কিছু ভালো কাজ করলাম, এটাও আমার জন্য একটা ভালো লাগা, বা এই কাজ থেকে আরেকটু ভালো কাজ করা, যেটা আপনি প্রথমেই বলছিলেন যে প্রতিদিনই নিজেকে তৈরি করা, একটা প্র্যাকটিস, একটা চর্চা। আসলে এই চর্চাটা কিন্তু পরিবার থেকেই হতে হয়। হ্যাঁ, এবং এটা একটা পরিবারের প্রত্যেকেরই আসলে ওই বই পড়ে, টেলিভিশন দেখে এগুলো শেখা যায় না। মেমি আপা, আমরা অনেক সময় ভাবি না যে ছোট বাচ্চা বড়দের সম্মান করবে, কিন্তু এটাও তো সত্য যে ছোটদেরও যে সম্মান করা যায় এটা আমরা বুঝি না। হ্যাঁ, আমরা এমন কিছু কাজ করি যেটাতে ছোটরা হার্ট হয় ভীষণ, এবং ওদের বেশি, এমনকি বেশি সেনসিটিভ। হ্যাঁ, ভীষণ সেনসিটিভ। কিন্তু আমরা কিন্তু বুঝি না। আমরা কি বলি, ছোট বাচ্চা কি বোঝে, কি বোঝে? এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও, এরকম একটা, এই ওর পা ধোয়া পানি খা, ওর এই কথা, এই যে কিছু তুলনা চলতে থাকে। তো বিষয়টা হচ্ছে যে ওদের মনের ভেতরে কিন্তু জিনিসগুলো গেঁথে যায় একদম। তো সেখান থেকেও কিন্তু বাচ্চারা শিখে। মানে আমি বলতে চাচ্ছি পরিবার কিন্তু সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে এই জায়গায় আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে যে অবশ্যই পরিবারের একটা প্রধান জায়গায় আছি, এবং আমি সবসময় বলি এটা একটা বিশাল পরিবার। হ্যাঁ, অনেক বড় দায়বদ্ধতা, হ্যাঁ, অনেক বড় দায়বদ্ধতা। যেমন সিলেকশনের জন্যই যদি বলেন, কমপক্ষে 500 জনের মধ্যে থেকে আমরা 70 জন কিংবা 73 জনকে সিলেক্ট করতে পেরেছি, এবং এই সিলেকশনটা 500 জনই হতে পারতো। মানে এত টপ ক্লাস কাজ করে আমাদের নারীরা। তো পারি না, একমাত্র কারণ হচ্ছে যে আমরা সেই সমাগমটা করার মতো স্পেস পাই না। অর্থাৎ আপনি ঢাকায় কোনো স্পেস পাবেন না যে এই পরিমাণ মানুষকে নিয়ে আপনি কাজ করতে পারেন। একদম। তো সেটা হতে পারে এই জন্য আমাদের জন্য সবচেয়ে ভালো যে অনলাইন প্ল্যাটফর্ম, যে আমরা অনলাইনেই, এইটা তো একটা বিশাল প্ল্যাটফর্ম। এই যে আজকে এত কথা শুনছি, যে আজকে নেক্সাস টেলিভিশনে আপনার জুম আইডিতে জুম আড্ডায় অনেকে আসে, এই নারীরা আসার
সুযোগই পেয়েছে এরকম একটা প্ল্যাটফর্মে। আরও অনেক গল্প আছে, আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আপনারা যারা এখনও আমাদের জুম আড্ডায় যুক্ত হননি, টেলিভিশন স্ক্রিনে দেওয়া আছে নতুনদের জন্য ফোন নাম্বার এবং জুমের পাসওয়ার্ড এবং আইডি দেওয়া আছে, আপনারা যুক্ত হয়ে যান। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আমরা জানি আজকে প্রথম রোজা, অনেকেই অনেক দুর্বল টায়ার্ড হয়ে আছেন, প্রথম রোজায় স্বাভাবিক হয় এরকম। তারপরেও আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। হ্যাঁ প্রীতি, আমরা বাচ্চাদের কথা বলছিলাম, আমাদের চাইল্ড সাইকোলজি নিয়ে কিছু বলছিলাম। তার আগে আপনি আমাকে একটু বলেন, এই একটু আগে আমরা আলাপ করছিলাম বিজনেস নিয়ে, আপনাদের যে সামনে মেলা, সেটা নিয়ে একটু কি যেন বলছিলেন আপনি। আমাদের ইট্রেড এক্সিবিশনে সারা বাংলাদেশ থেকে ৭৩ জন নারী উদ্যোক্তা যুক্ত হচ্ছে। ৭৩ জন। তো আমরা আশা করি তারা সবাই ফেয়ার বিজনেস করে। আচ্ছা। এবং সবাই মোটামুটি হয় না যে একটা প্ল্যাটফর্মে একই রকমই মোটামুটি থাকে, কারণ যে লিড করে সে সেইভাবেই লিড করে, যেন একমতে কিংবা মাথাটা ক্লিক করে সবার একসাথে। তো সেই দিক থেকে আমি বিশ্বাস করি আমাদের সমস্ত উদ্যোক্তা, সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী একই রকম ফেয়ার বিজনেস করে। যেমন আমাদের সামনে ঈদ আছে, সারা বছর কিন্তু আমাদের এই নারীরা অপেক্ষা করে থাকে কখন একটা বড় আয়োজন আসবে, সেটা ঈদ হতে পারে, পয়লা বৈশাখ হতে পারে, পূজা পার্বণ হতে পারে, অপেক্ষা এতদিনের তাদের কষ্ট। তো এই যে এই প্রোগ্রামগুলো আসছে জন্যই যে আমরা রেগুলার প্রাইসটাকে বাড়িয়ে একদম দ্বিগুণ তিনগুণ করে দিব, সেটা কিন্তু কেউ করে না। এটা অদ্ভুত একটা প্র্যাকটিস আমাদের। তারা ঠিকই ফেয়ার করছে, কিন্তু সবাই তো করছে না। সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ালো? আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যতটুকু পারবো, আমার মনে হয় সেইটুকু পর্যন্ত আমার কাজ করা উচিত। আমি কোনোভাবেই যারা রিটেল কাজ করছে কিংবা বাজার কি বলে বাজারের চাহিদা মেটানোর জন্য যে ব্যাপক একটা কার্যক্রম বাইরে, সেই কমিউনিটিকে আসলে আমি করতে পারবো না। এটার সাথে সরাসরি যুক্ত আসলে প্রশাসন, সরাসরি যুক্ত অনেক কিছু। তো এইটাকে হয়তো না, তারপর আমরা আশা করব আস্তে আস্তে সব ঠিক হবে। আমরা আশা করব না, স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই, আমরা স্বপ্নই দেখব যে হতাশ না হওয়াটাই ভালো। আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে অনেকেই, সবাইকে রমজানুল মোবারক। সবাই তো রোজা রেখেছে নিশ্চয়ই, একটু টায়ার্ডও। মরিয়াম আপা, মরিয়াম বেগম, আমি একটু মরিয়াম আপার সাথে কথা বলতে চাই। রমজানুল মোবারক সবাইকে। জি আমি আপু শুভেচ্ছা আপনাকে। জি শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছি আপু। হ্যালো, শোনা যাচ্ছে না? প্রীতি আপু, প্রীতি নিও। হ্যাঁ নিয়েছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে। সমস্যা না না, শোনা যাচ্ছে, আপনি বলুন। উপস্থিত অতিথিদের সবাই ভালো আছেন? আজকে রমজানের প্রথম দিন, সবার জন্য দোয়া, ভালোবাসা। আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সবাই এই বিষয় নিয়ে গুরুত্ব দিতে হবে। আসলে এই সারা বছর এটার গুরুত্ব দিতে হয়, দেওয়া উচিত। শুধু রমজানে না, আমরা সারা বছর সবাই শুদ্ধ সুন্দর পবিত্র জীবন যাপন করব সবাইকে নিয়ে। আমাদের দেশ সমাজ সবকিছু পৃথিবী সুন্দর হবে। ধন্যবাদ, ধন্যবাদ মরিয়ম আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হাসিনা আপা, হাসিনা আপা, রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সবাইকে অনেক সুন্দর লাগতেছে। প্রীতি আপুর সাথে অবশ্য আমার অনেকবারই দেখা হয়েছে, হারি ট্রেডের মেলায় আমি কয়েকবার গিয়েছি। আবারও ওদের একটা ঈদ মেলা আছে, দেখতেছি, একদম চলে আসবেন, চেষ্টা করব যাওয়ার। একদম। হ্যাঁ, খুব ভালো লাগে, দেশীয় সব পণ্যগুলা থাকে তো মোটামুটি টুকটাক কেনাকাটাও করি। তো যাই হোক, আজকে হচ্ছে যে আত্মশুদ্ধি বিষয়টা, এটা হচ্ছে ওই যে দেখা গেছে না যে মানুষ অসুস্থ হইলে ডক্টরের কাছে যায়, চিকিৎসা করে। তো সমাজে আশেপাশে বিশেষ করে দেখা গেছে যে নিজের পরিবারের চেয়ে আশেপাশের মানুষগুলার মানে বিরক্তিকর কিছু বিষয় হচ্ছে মানুষকে অনেক বিষিয়ে তোলে। যেমন অনেক সমালোচনা, তারপরে হচ্ছে কে কার বাসায় কি করতেছে, কার মেয়ে কোথায় পড়তেছে, কে কি খাচ্ছে, এই যে বিষয়গুলা, কার কেমন ইনকাম, কার বাসায় কেমন ফার্নিচার, কে ব্যবসায় কত লাভ করতেছে, কার কি হচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলা অনেক বড় একটা আত্মশুদ্ধির বিষয় আমি মনে করি। আর এই রমজান উপলক্ষে এগুলো আরো নিয়ে ভালো হওয়া উচিত, যে এই বিষয়গুলো আমরা টোটালি
আমাদের ইয়ে থেকে বাদ দেই, আমরা যেটা পজিটিভ আছে এবং যে কথাটা বললে, যে কাজটা করলে আরেকটা মানুষ আমার পাশে থেকে এগিয়ে যাবে, বা আমার একটা কথার কারণে দেখা গেছে ওই মানুষটার আরেকটু মানে পারবো, অবশ্যই এগুলি করা উচিত আসলে আমাদের সবার। একদম একদম, অনেক ধন্যবাদ হাসিনা আপা। আবার আসবো আপনাদের কাছে, একটু স্টুডিওতে নারী বন্ধুদের সাথে একটু কথা বলিনি, আবার আসছি। প্রতিভা মুখার্জি, আমরা একটু আগে বলছিলাম যে এই বাচ্চাদের কথা, তো আসলে আমরা কিন্তু বাচ্চাদের জন্য কতটা করতে পারি, আমাদের তো চেষ্টা থাকে, কিন্তু আমাদের মূল সমস্যা সবসময় মনে হয় যে আমরা বাচ্চাদের কথা ভালো করে শুনি না। বাচ্চাদের কথা ভালো করে শুনতে হয়, যার জন্য অনেক বাবা মনে হয় কমপ্লেন করে ওদের তো বন্ধুরা হচ্ছে ওদের আসল আপনজন, আমরা তো আপন না। কিন্তু বাচ্চারা যখন দেখে বাবা মা বা ঘরের মানুষ ভালো করে তাদের কথাগুলো পুরোপুরি শুনছে না, নিচ্ছে না, তখনই তারা আর বলতে চায় না। আপনার তো অনেক বাচ্চাদের নিয়ে আপনার কাজ, তো আপনার সেই জায়গাটা আপনি কি করেন? হ্যাঁ, আমি মনে করি যে তারা কি বলতে চাচ্ছে এবং তারা কি চাচ্ছে। আর একটু যোগ করি, সরি, মানে একটা বাচ্চা তো যেহেতু সে ছোট, সে একটা কথাকে বারবার বলে, অনেকবার তার মতো করে বলে, হ্যাঁ মনে হবে যে এক কথা বারবার বলছে, কারণ সে তো তার মতো, সে তো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, সেগুলোকে আমরা খুবই ধৈর্যের সাথে এবং তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করা, রাগ না দেখিয়ে তাদের সাথে বন্ধুসুলভ হয়ে যাওয়া, মেইনলি ফ্রেন্ডলি রিলেশন তাদের সাথে রাখা, এবং তারা কি বলতে চাচ্ছে সেই অনুযায়ী আমরা সুন্দরভাবে জিনিসটাকে, পরিবেশটাকে ম্যানেজ করা এবং তাকে বুঝিয়ে বলাটা, মানে বিষয়টাকে খুব সুন্দরভাবে খোলামেলা আলোচনা করা এবং কোনটা ভালো কোনটা মন্দ তাদেরকে রাগ না দেখিয়ে সেই অনুযায়ী তাদের। আর একটা ব্যাপার আছে যে নিজেরাই যতটা সমাধান করা যায়, অনেক সময় বাচ্চাদের সম্পর্কে কমপ্লেইন করে নিজেরা ঠিক না করে। হ্যাঁ প্লিজ আপনি বলুন। আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে বারবারই কিন্তু পারিবারিক প্র্যাকটিসটাই আসছে। একদম, প্রতিভা যেহেতু স্কুলে আছে, ওর অনেক বড় একটা ভূমিকা আছে, কিন্তু সেই সন্তান কিন্তু বাসায় আবার আমরা লালন পালন করি। তো আমরা যখন বাসায় করি তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে বাবা মায়ের সম্পর্কটা। বাচ্চারা এটা খুব ফিল করে এবং বাচ্চারা ভীষণভাবে এটাকেই কি বলবো, এটাকে দেখে বড় হয় এবং ধারণ করে। হ্যাঁ, সেটাকে ধারণ করে। তো বাবা মায়ের সাথে সম্পর্কটা তারা ভীষণভাবে লক্ষ্য করে এবং সেই উত্তাপটা কিংবা সেই সৌন্দর্যটা, দুটার কথা বলেছি, বাবা মায়ের সম্পর্ক নেগেটিভ হলে তখন সেই উত্তাপটা বাচ্চারা বাহিরে যে একদম, এবং সৌন্দর্যটাও বাচ্চারা বাহিরে যে প্রতিফলন ঘটায় এবং সেটা দেখা যায়, আমি টের পাই। যেমন আমার বাচ্চারা মাঝে মাঝে হয় না, পরিবারেরও তো দুজনে, আমার বড়টা 18, ছোটটা 16.5। খুবই খারাপ একটা বয়স, ভীষণ সেনসিটিভ একটা বয়স। তো এই বয়সের দুজনে কি ছেলে মেয়ে নাকি? ছেলে মেয়ে, বড়টা ছেলে, ছোটটা মেয়ে। তো আমার এখনকার পরিস্থিতি যেটা, সেটা হলো আমার সব কথা তাদের পছন্দ হবে না, ওদেরও হবে না। হ্যাঁ, যেহেতু ওদের তো হচ্ছেই না, যেহেতু আমার অনেক কিছুই হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস। বাবা বন্ধুদের সাথে এই পর্যন্ত, কিংবা পড়াশোনা এই পর্যন্ত, তো সব কিছু পছন্দ হয় না। তো অনেক সময় সে করে কি, তার বাবাকে অভিযোগ দেয়। তো বাবার একটা খুব, আমার ক্ষেত্রে আমি দেখেছি, বাবা তাকায় বলল মা বলেছে না, ঠিকই তো বলেছে। বাহ, হ্যাঁ, এটা কিন্তু দারুণই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাচ্চারা মানুক আর না মানুক বাচ্চাদের সামনে একমত হওয়া উচিত। বা মা বলেছে, ঠিকই তো বলেছে। সেখানে যদি আরেকটু যুক্ত করতে চায় বাচ্চারা, তোমারই নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছিল। এই যে এই প্র্যাকটিসটা দেখে 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 এই ছোট থেকেই ওরা বড় হয়েছে। তো বড় হয়ে ও কি শিখবে? ও শিখবেই কিন্তু এটা যে কোনো না কোনোভাবে ভুলটা হয়তো আমার হচ্ছে, ওই জায়গাটা সংশোধন করি। একদম, মানে আত্মশুদ্ধিটা আমি করি, যেহেতু মা বাবা আমার সাথে। এইটা ঠিক, আত্মশুদ্ধিটা আমি করি, কারণ মা বাবা যেহেতু সিনিয়র, তারা বেশি বোঝে। এই পরিস্থিতিতে তারা নিশ্চয়ই যে কোনো একজনকে তো সেফ সাইডে চলে আসতে হবে আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধিটা এই পর্যন্ত থাকুক। রুমি, আপনি একদম বোবা হয়ে আছেন, ফিরে আসছি, আপনাকে অনেক কথা বলতে হবে, আর জুমের বন্ধুদের সাথেও আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি। আত্মশুদ্ধি নিয়ে আমাদের অনেক কথা হলো, এই কথার কোনো শেষ হবে না। তবে আমরা চাই এই আত্মশুদ্ধিটা থাকুক আমাদের সবার মাঝে।
তো আমরা বিরতিতে যাবার আগে যে গল্পগুলো করছিলাম পরিবার নিয়ে, রুমি আপু, প্রীতি আপু একটা কথা বললো যে তার যে হারি ট্রেড যে ট্রাস্ট, সেটাও কিন্তু তার একটা বড় পরিবার। তো আমি বলতে চাই সেই পরিবারের সদস্য আমিও একজন, এবং সেই 73 জন উদ্যোক্তার মধ্যে আমি একজন, আমিও আছি এই এক্সিবিশনে। রঙিন সুতো, হ্যাঁ, রঙিন সুতোকে নিয়ে। তো রঙিন সুতো আমার একটা পরিবার। আমি 2016 সালে শুরু করেছি। সেই পরিবারের সদস্য সংখ্যা কত? অনলাইনে সদস্য সংখ্যা খুব বেশি না, 8000 মতো, কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে সত্যি কথা বলতে যখন শুরু করেছি তখন অনলাইন প্ল্যাটফর্মটা এমন ছিল না। শুরুটা না বুঝেই করা, তারপরে পরিবার, এটা একদম পিওর পরিবার। এটা এমন না যে কোনো মার্কেটিং করে এটা করা হয়েছে, এটা অর্গানিকলি হয়েছে। তো রঙিন সুতো আমার একটা পরিবার। 2016 সাল থেকে এখন পর্যন্ত যে কাজ করছি, এটাতে অনেক চড়াই উতরাই এসেছে। 2016, হ্যাঁ, তখন ওই যে বললাম না বুঝেই, প্রায় 8 বছর না বুঝেই শুরু করেছি। এই ইচ্ছাটা ছোটবেলা থেকেই ছিল। আপনি যেমন বলছিলেন আপনি ছোটবেলায় থিয়েটার করতে আসবেন ঢাকায়, আমরাও ঢাকাতে কিন্তু এসেছি মফস্বল শহর থেকেই। আমাদেরও ছোটবেলা, আর বড় হওয়াটা হয়েছে একদম কালচার ব্যাকগ্রাউন্ডে। আমাদের ছোটবেলায়ও চিন্তা ছিল যে আমরা বড় হয়ে কিছু একটা তো করব, কিছু একটা তো করব। সেটা কি করব, সেটা যা শিখেছি, শিল্পকলার সাথে জড়িত ছিলাম, নাচ করেছি, গান করেছি, স্কাউট করেছি, তো পোশাকের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ থাকতে হয়েছে। আর মফস্বল শহরে তো এরকম ঢাকায় যেটা দেখতাম সেটা ওখানে পাওয়া যেত না। তো সেখানে ওই নাচ এখন এটা কোনো কিছুই না, কিন্তু তখন তখন কিছুই পাওয়া যেত না। আর আমি যেখানে থাকতাম, আমরা একদমই বর্ডার এলাকার সাথে ছিলাম, সেখানে দেশীয় পণ্য বলতে পাওয়া যাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ছিল। তো সেখান থেকেই হয়তো বা দেশীয় পণ্যের প্রতি একটা আকর্ষণ ছিল যে না, এটা নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই না পাওয়ার যে আক্ষেপ, এবং ওই আক্ষেপ থেকেই আমাদেরকে মাখালা শাড়ি কেটেই কিছু করতে হয়েছে, আর ওই করতে গিয়ে হয়তো বা সৃজনশীলতাটা বেড়েছে। তা সেখান থেকেই আসলে পোশাক নিয়ে কাজ করার ইচ্ছাটা। আর রঙিন সুতোর পরিবার শুরু হওয়ার পর্যন্ত এখন পর্যন্ত আমরা, ওই যে আপু বলল যে টিকে আছি, ভালোভাবে টিকে আছি যতটুকু। আপুদের মানে আমরা ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে এত দেশীয় পণ্যের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এবং দেশীয় পণ্যের প্ল্যাটফর্ম পাওয়াটা একটা মানে অনেক অনেক প্রতিভা থাকে, কিন্তু একটা প্ল্যাটফর্মটা দরকার হয়। আমি নিজে সেটার উদাহরণ। যে হয় কি, একটু যুক্ত করি, এরা এত সৃজনশীল, সারা বাংলাদেশে কাজ করছে যে নারীরা এত সৃজনশীল, কিন্তু আমি শুধু প্রোডাকশন গেলে হবে না, তো আমার মার্কেটিং এবং আমার সেলসটা কোথায়, আমি তো আমাকে সেটা করতে হবে, তাহলে আমার প্রতিভাটা টিকবে। তো সেই জায়গাটা আমাদের প্ল্যাটফর্মটা করে দেয়। তো আমি বলবো যে আমাদের দেশীয় উদ্যোগের সাথে জড়িত নারীরা ভীষণ রকমের সাহসী, কারণ আমাদের চারপাশে বিদেশি পণ্যের ছড়াছড়ি, এবং এত ছড়াছড়ি। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। 2 বছর আগে আমি চট্টগ্রামে একটা এক্সিবিশন আয়োজন করি, সারা বাংলাদেশ থেকে সেখানে যুক্ত হয় জিসি কনভেনশন সেন্টারে। তো জিসি কনভেনশন সেন্টার প্রচণ্ড বড়, 25,000 স্কোয়ার ফিট। তো আমরা সেটা ঢাকায় কিন্তু পাই না, ঢাকায় সব ছোট ছোট ভেন্যু, সুতরাং আমরা বেশি জন যুক্ত হতে পারি না। কিন্তু আমি যখন চিন্তা করলাম যে ডিসেন্ট্রালাইজ করতে হবে, কারণ আমাদের ঢাকায় যারা উদ্যোগ নিয়ে কাজ করছে তারা প্রচুর নানাভাবে তারা সুযোগগুলো পাচ্ছে, কিন্তু ঢাকার বাইরের উদ্যোক্তারা সেটা পাচ্ছে না। সুতরাং আমার প্ল্যান হচ্ছে ঢাকা থেকে নিয়ে যে বিভিন্ন জায়গায় শুধু বিনিময় করা, তাদের মানে তাদের সুবিধাগুলো বিনিময় করা, এটা চেয়েছিলাম। কিন্তু আমাকে প্রথমেই চট্টগ্রামের উদ্যোক্তারা জানালো যে আপা, চট্টগ্রামে তো আপনি দেশি উদ্যোগ প্রমোট করতে পারবেন না। কি কারণে? কারণটা হচ্ছে এখানে খুবই ঝকমারি জিনিসপত্র চলে, ইন্ডিয়ান, পাকিস্তানি বিশেষ করে, প্রচণ্ড রকমের, আপনি এটা দেশীয় উদ্যোগ করতে পারবেন না। কিন্তু এত সফলভাবে আমরা সেই আয়োজনটা করতে পেরেছিলাম, আমার তাই মনে হয় যে কিছুই না, প্রেজেন্টেশন, আপনি কিভাবে সাহস নিয়ে জিনিসটাকে তুলে ধরবেন। বাকি কথা পরে শুনছি, আমাদের অনেক বন্ধুরা এসে হাজির। মিষ্টি আপু, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। মিষ্টি আপু,
জি জি আপু শুনতে পাচ্ছি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা। আর স্টুডিওর আপুদেরকে এবং আপনাকে সহ সালাম এবং শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। জি ওয়ালাইকুম আপু বলেন। আসসালাম। আত্মশুদ্ধি সম্বন্ধে বলবো। জি, আত্মশুদ্ধি আপনার কি উপলব্ধি? জি, আজকের যে বিষয় সত্যি চমৎকার একটি বিষয় এবং আমাদের সময় উপযোগী বিষয়, আত্মশুদ্ধির বিষয়। আত্মশুদ্ধি বলতে আসলে আমরা যেটি বুঝি সেটি মনে হয় যে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা সারা বছর যেভাবে থাকি, যেভাবে চলি, সেভাবে নিয়ে এসে এই পবিত্র মাহে রমজান মাসে আমরা নিজেকে পরিবর্তন করব, এটি যেন আমাদের ব্রত হয়। এবং পাশের যে একটু আগে হাসিনা আপু বললেন সমালোচনা, আলোচনা এবং যে খারাপ কাজগুলো থাকে সেগুলো থেকে আমরা দূরে সরে থাকবো। এবং আমাদের যে 5টি স্তম্ভ আছে এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব এবং আত্মশুদ্ধি নিজেকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং করব সে। অনেক ধন্যবাদ। জাফরিন খুকু আপা, জাফরিন খুকু আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। মাহের শুভেচ্ছা। শুভেচ্ছা। স্টুডিওর আপুদেরকে শুভেচ্ছা, অনেক সালাম। হ্যাঁ আপু, আত্মশুদ্ধি, আমাদের আত্মশুদ্ধির মাস তো শুরু হয়ে গেল আজকে থেকেই। তো আত্মশুদ্ধিটা আসলে শুধু যে রমজান মাসে করা উচিত তা না, আমাদের উচিত সবসময় নিজের নিজের নিজস্বতাকে শুদ্ধ করা, সুন্দরভাবে নিজের চরিত্রকে বিকশিত করা, নিজের কাজকর্মগুলোকে সহজভাবে উপলব্ধি করা এবং ভালোভাবে এবং সঠিকভাবে সঠিক পথে চলা, নিজের সন্তানদেরকেও সেই পথে চালানো। শুধু যে রমজান মাসে আমরা একটু ভালোভাবে চলবো, ভালো কথা বলবো, সৎ পথে চলবো, একটা বাচ্চাদেরকেও মানে একটা রুটিন করা বলি তা না। আমাদের উচিত আসলে সবসময়, যেহেতু আমরা ইসলামের দৃষ্টিতে চলি, আমরা মুসলিম ঘরে জন্ম বা যে যে ধর্মেই জন্ম হই, প্রত্যেক ধর্মেই কিন্তু একটা কথাই আছে যে পবিত্রতা, শুদ্ধতা, সেটাকেই ফলো করা উচিত সব সময়। যখন যে যতটুকু জ্ঞানী, সেই জ্ঞান অর্জনের মাধ্যমেই নিজেকে সেভাবে আত্মশুদ্ধি করা। একদম একদম, অনেক ভালো বলেছেন, আপনার সাথে একমত। আসলে যে শুধু একটা মাসের জন্যই আত্মশুদ্ধি তা নয়। ওবায়দা আপা, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ওবায়দা আপা। জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। রমজান আত্মশুদ্ধি আসলে এটা রমজান মাসটাকে সবাই আত্মশুদ্ধির মাস বলে থাকেন। আমাদের দোষ ত্রুটিগুলো, আমাদের ভুলগুলো, আমাদের চারিত্রিক নৈতিক যে ভুলগুলো আছে সেগুলাকে আমরা চিহ্নিত করে এই মাসে সেই পরিশুদ্ধ করব, সেই ভুলগুলি আমরা সংশোধন করার চেষ্টা করব। আমরা গরিবদেরকে সাহায্য করব, জাকাত দিব, ফিতরা দিব, তারপরে হলো সাদগা ফিতরা তো আছেই, তারপরে হলো সবাইকে আর কি রমজান মুবারকে সবার সাথে ভালো ব্যবহার করব। এই জিনিসটা যেন সবসময় চালু থাকে, চর্চা থাকে, সেটাই। জি জি, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। রেবেকা আপা একটু ছোট্ট করে, আমাদের হাতে সময় কম, একটু ছোট্ট করে বলে ফেলুন। রমজান মোবারক। ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমরা যখনই জীবনে পথ চলার পথে প্রত্যেকটা দিনই আমাদের আত্মশুদ্ধির পথ হওয়া উচিত। কারণ আজকে আমি একটা ভুল করলাম, আগামী দিনে যেন সংশোধন হয়ে আসতে পারি, নতুন ভাবে নিজেকে তৈরি করতে পারি। এবং শুধু রমজান মাস না, এবং সবার সাথে ভালোভাবে আলোচনা করে সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকতে পারি, ভালোটা নিয়ে খারাপটাকে বর্জন করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আমরা স্টুডিওতে প্রতিভা ছোট্ট ছোট্ট করে তিনজন একটু একটু করে বলে যান, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যেটা আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রতিটা কাজের প্রতি অনেস্ট থেকে সেটার প্রতি লেগে থাকার যে মন মানসিকতা, এটা আমাদেরকে বাড়াতে হবে। আমাদেরকে হতাশাগ্রস্ত হলে হবে না, এবং সামনের দিকে আমার ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে সেই চিন্তা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে, এবং হতাশাগ্রস্ত হলে চলবে না। মন মানসিকতা ভালো রাখতে হবে, দৃঢ় মানসিকতা নিয়ে সামনের দিকে প্রতিদিন নিজেকে প্রতি মুহূর্তে পরিচর্যা করতে হবে, ডেভেলপ করতে হবে, এবং সেই দিক থেকে উন্নতি চিন্তা ভাবনা রাখতে হবে নিজের মনের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ। রুমি। আমার মনে হয় চিন্তার জায়গাটাতেই আমাদের আসলে সঠিক থাকতে হবে। আমরা যদি ভালো ভালো ভাবি, ভালো ভালো চিন্তা করি, তাহলে আমার মনে হয় আমাদের আশপাশও খারাপটা আমাদের চোখে পড়ে না। প্রীতি ছোট্ট করে। আপা, আমার তো মনে হয় যে আত্মশুদ্ধিটা যেহেতু নিজের, সুতরাং আমি কি করছি না করছি এটা সবচেয়ে ভালো আমিই জানি। এটা প্রত্যেকটা মানুষের ভেতরেই কোনো একটা যন্ত্র আছে যেটা বিবেক, সে মানুষটা টের পেয়ে যায়, এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষেরই আছে। একদম একদম সত্যি কথা। ভীষণ ভালো লাগলো
আপনারা তিনজন এই আজকে রমজানের প্রথম দিন সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জুমে যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবার জন্য আরেকটু যুক্ত করি, হার ই ট্রেড এক্সিবিশন আসছে এই মার্চেরই 7 ও 8 তারিখে, আগামী শুক্র শনিবার অর্চার্ড কনভেনশন হলে, যেটা ধানমন্ডির সাথে অর্চার্ড পয়েন্ট শপিং মলের 4 তলায়, 7 ও 8 তারিখ। সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা। সবাই মেলায় যাবে, আমিও যাব ইনশাআল্লাহ। একদম। আমাদের অনুষ্ঠান শেষ, আবার দেখা হবে। ভালো থাকবেন। সত্যি কথাই আত্মশুদ্ধি শুধু রমজান মাসের জন্যই না, সারা বছরের জন্য, সারা জীবনের জন্য। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।